ট্রেনটা অসম্ভব লেট করে যখন শেষ পর্যন্ত হাওড়া স্টেশনে ইন করলো তখন রাত 11:30। কিন্তু ঘড়িটার দিকে চাইবার মতো মনের অবস্থা তখন সন্তোষের ছিল না, চোখেরও নয়। দুদিন অসম্ভব খাটনি গেছে বিয়েবাড়ির। হাজারখানেক লোককে পরিবেশন করে সমস্ত মেরুদণ্ডে টনটনে একটা তীব্র যন্ত্রণা। কাল দোতলার বারান্দায় যেখানে শুতে হয়েছিল সেখানে এক ফোঁটা হাওয়া ছিল না। সামনের নারকেল গাছের সার মরা মরা জ্যোৎস্নায় নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল সারা রাত। অগত্যা মশারিটা তুলে ফেলতে হয়েছিল, আর মশার কামড়ে চমকে চমকে জেগে উঠে দেখতে হয়েছিল চাঁদ ডুবছে, তারা অস্ত যাচ্ছে, এক একটা উল্কার তীর ছুটছে অন্ধকারের অনিশ্চিত লক্ষ্য ভেদ করতে। আর বারবার মনে হচ্ছিল কাল কেতকীর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়াটা অবশ্য বড় কথা নয়, তারও চাইতে বেশি করে মনে হচ্ছিল এই বিয়েতে সেই সবচাইতে বেশি খাটলো। 3 দিন ছুটি নিল অফিস থেকে, পৌঁছলো মেদিনীপুরে। নগেন কাকা খুশি হয়ে বললেন, যাক, সন্তোষ এসে গেছে, আর ভাবনা নেই, মাথা থেকে বোঝা নেমে গেল আমার। সন্তোষের এই এক অসাধারণ খ্যাতি। আত্মীয় মহলে, পরিচিতদের এলাকায় সে নামজাদা পরিবেশনকারী, বিখ্যাত খাটিয়ে। এমন জনশ্রুতিও আছে যে সাহায্য করবার একজন লোকও যদি না জোটে তাহলেও সন্তোষ একাই একটা বিয়ে, একটা শ্রাদ্ধ কিংবা জাঁকাল কোনো অন্নপ্রাশনের দায় মিটিয়ে দিতে পারে। আর এ সম্পর্কে সন্তোষেরও একটা অদ্ভুত উৎসাহ আছে। ইংরেজিতে যাকে বলে মিশনারি জিল। কাউকেই সে না করে না। আত্মীয় স্বজন থেকে অফিসের বন্ধু পর্যন্ত সকলের উপরে তার সমদৃষ্টি। কোন ছোটবেলায় সে প্রথম এ কাজে হাত পাকিয়েছিল, তারপর থেকে আর বিরাম নেই। এই 32 বছরের ভিতর বাংলাদেশের অর্ধেক লোককে সে পরিবেশন করেছে। আর 10 বছরের মধ্যে আশা করা যায় কেউই আর বাকি থাকবে না। কিন্তু কেতকীর বিয়ের পরিবেশনে এত কষ্ট হবে সন্তোষ কথা ভাবতেও পারেনি। বিয়ের খবর যখন এলো তখন প্রথমটা ধক করে উঠেছিল বুকের ভেতর। মনে হয়েছিল কে যেন তার নাড়ি ধরে একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত টান দিয়েছে। যন্ত্রণায় সমস্ত অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্যে। কেতকী পর হয়ে চলে গেল, আর কোনো দিন ভালো করে তার দিকে চেয়ে পর্যন্ত দেখতে পাবে না। অথচ একটু সাহস করলেই, নগেন কাকা ঠিক আত্মীয় নন, জ্ঞাতি। প্রস্তাবটা শুনলে প্রথমটা হয়তো চমকে উঠতেন একবার। এত বেশি মেশামেশি, সম্পর্কটা এমনই ঘনিষ্ঠ যে বিশ্বাসই করতে চাইতেন না গোড়ায়। তারপর ভেবে দেখতেন যে না, এমন বিয়ে অসম্ভব নয়, সম্পর্কে বাধে না। বয়সে 12 বছর তফাৎ হতো। কেতকীর বয়স 20-র বেশি নয়, কিন্তু 12 বছরের ব্যবধান এমন একটা মারাত্মক বাধা হতো না। এর চাইতে ঢের বেশি বয়সের তফাৎ হয় আজকাল। 30-এর ঘরে না পৌঁছে একটা ভালো রকম কাজকর্মে একটু না থিতিয়ে এ যুগের তো অধিকাংশ ছেলেই বিয়ের পিঁড়িতে বসতে সাহসই পায় না। সবই হতে পারত, কিন্তু কেতকী তাকে অপছন্দ করত? না না, কলকাতা থেকে যখনই মেদিনীপুরে গেছে নতুন গান দুটো একটা তার শেখাতেই হয়েছে কেতকীকে। পড়িয়ে দিতে হয়েছে আইএ ক্লাসের পড়া। ইংরেজিতে এমএ ফেল সন্তোষ নিজের গৌরব রক্ষা করবার জন্যে প্রাণপণে কেতকীকে ইংরেজি শিখিয়েছে। কতদিন কেতকী বলেছে, সত্যি সন্তোষদা, কি সুন্দর ইংরেজি লেখেন আপনি। দীর্ঘশ্বাস ফেলে সন্তোষ ভেবেছে শুধু ইউনিভার্সিটি তার কদর বোঝেনি। কিংবা গান পরিবেশনের মতোই বন্ধু মহলে গানেরও তার নাম আছে। এমন কিছু বড় ওস্তাদ নয় সে, কিন্তু সবাই এক বাক্যে বলে খাসা মিঠে গলা সন্তোষের। আর তার গান শুনতে শুনতে কেতকী কতবার মুগ্ধ চোখে চেয়ে দেখেছে তার দিকে। সুর তুলতে ভুলে গিয়ে তাকেই দেখেছে বসে বসে। কি চমৎকার গাইতে পারেন সন্তোষদা।
আর তখন সন্তোষ ভেবেছে, বেশ মেয়েটি, রং ধবধবে নয়, কিন্তু উজ্জ্বল স্নিগ্ধতা আছে, বড় বড় টানা চোখ, পাতলা ঠোঁট, মিঠে মুখের ডৌলটি, যখন ভিজে চুল মেলে দেয় তখন কোমর ছাপিয়ে অনেক নিচে নেমে আসে। চমৎকার মেয়ে। কেতকীকে কিছু বলা যায় না, একেবারে নগেন কাকাকেই। মনস্থির করা যায়নি। প্রত্যেকবার মেদিনীপুরে এসেছে আর ভেবেছে এবার নয় পরের বার। আর এমনি করেই কেটে গেছে 2 বছর। সন্তোষের আর সময় হয়নি। শুধু এক বর্ষার সন্ধ্যায় সুযোগ এসেছিল। দোতলার ঘরে তখন আর কেউ ছিল না, গানটা সবে শেষ হয়েছিল। আজি ঝড়ের রাতে তোমার অভিসার। সুরের মূর্ছনা তখনও ছড়িয়েছিল চারদিকে, তখনও বৃষ্টির শব্দে ঝংকার বাজছিল। পরাণ সখা বন্ধু হে আমার। কেতকীর মগ্ন চোখের দিকে চেয়ে সন্তোষ বলেছিল, তোর সঙ্গে একটা কথা আছে কেতকী। কি কথা সন্তোষদা? শেষ মুহূর্তে আটকে গেল। আজ থাক, পরে একদিন বলবো। আর তারপরেই ছাতা মাথায় দিয়ে নিজের রক্তের দোলা বুকের ভেতরে অনুভব করতে করতে জল কাদা ছপছপিয়ে নিজেদের বাড়িতে ফিরে এসেছিল সন্তোষ। আর পরের দিন ফার্স্ট ট্রেনে তাকে কলকাতায় ফিরে আসতে হয়েছিল। লগ্ন এসেছিল, চলে গেল, আর তার দাম মিটিয়ে দিতে হলো কড়াই গণ্ডায়। বিয়ের খবরে যন্ত্রণায় নিশ্চল হয়ে বসে থাকতে হলো কিছুক্ষণ। একবারের জন্যে মনে হয়েছিল এক্ষুনি ছুটে চলে যায় সে মেদিনীপুরে, নগেন কাকার কাছে গিয়ে চিৎকার করে বলে, না না, এ কিছুতেই হতে পারে না। কিন্তু 2 বছরের ভেতর যে এতটুকু সংকোচের আড়াল সরাতে পারল না, তার পক্ষে এতখানি জোরের সঙ্গে নিজের দাবি পেশ করা সম্ভব হলো না। কিছুই হলো না। কেতকী হারিয়ে গেল চিরকালের মতো। 2 দিন পরে আবার পড়ল চিঠিটা। তখন যন্ত্রণাটা একটু ফিকে হয়েছে যেন। দেখল হলদে কাগজ, ব্রহ্মার ছবি, ছাপানো চিঠি। সব কিছুর সঙ্গে লাল কালিতে নগেন কাকার নিজের হাতের কয়েকটা ছত্র। বাবা সন্তোষ, 3 দিনের ছুটি লইয়া অবশ্য আসিবে। তুমি আমার সর্বাধিক বল ভরসা। আমার বুকে ছুরি বিঁধবে আর আর আমি যাব? অসম্ভব। দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করল সন্তোষ, না, কিছুতেই না। কিন্তু বিয়ের দিন ক্রমেই এগিয়ে এলো। হলদে চিঠির সেই লাল তারিখটা চোখের তারায় এসে যেন স্থির হয়ে রইল। সন্তোষের অবচেতন পরিবেশনকারী মন ধীরে ধীরে সজাগ হয়ে উঠতে লাগলো। তুমি না গেলে চলে? তুমি ছাড়া কি এত বড় একটা কাণ্ড মিটতে পারে ঠিক মতো? মানুষের চাইতেও শিল্পী বড় হয়ে উঠল। সন্তোষের মধ্যে জেগে উঠল সেই বিখ্যাত দুর্ধর্ষ পরিবেশনকারী, যে 32 বছরের মধ্যেই বাংলাদেশের অর্ধেক মানুষের পাতায় হাতা উপুড় করে দিয়েছে। সন্তোষ 3 দিনের ছুটি নিল। শুধু পরিবেশন করল না, 7 পাকের সময় বরের পিঁড়ি পর্যন্ত ধরতে হলো তাকে। আর তারই চোখের সামনে কেতকী মালা পরিয়ে দিল কোন এক অনুতোষ মুখোপাধ্যায়ের গলায়। ছেলেটা নাকি ইঞ্জিনিয়ার, কিন্তু লম্বা কালো। কেতকীর পাশে কি বিষদৃশ্য রকমেই বেমানান। আর সব চুকে পুকে গেলে অসহ্য গরমে বাড়ির দোতলার বারান্দায় সে বিছানা পাতল। হাত পাখায় ক্লান্তি ধরল। সেদিন আবার বাড়ির ইলেকট্রিক লাইন খারাপ। মশারি তুলে দিল, সারা রাত মশায় কামড়ালো। নারকেল গাছগুলো ভাঙা চাঁদের রাঙা আলোয় স্থির অনড় হয়ে রইল। আর ছাড়া ছাড়া ঘুমের মধ্যে চেয়ে চেয়ে দেখল ধীরে ধীরে তারাগুলো ডুবতে ডুবতে পোড়া ছাইয়ের মতো আকাশে অদৃশ্য হয়ে যাচ্ছে। আরও কিছু বাকি ছিল। দুপুরে বর কনে বিদায় হলে তারপর শেষ ট্রেন। ইলেকট্রিফিকেশনের জন্যে অসম্ভব লেট। হাওড়ায় পৌঁছল রাত 11:30টায়। তখন সারা শরীরে যেন 1000 মন বোঝা। তখন চোখের সামনে স্টেশনের নিয়ন আলোগুলো এক একবার বন্যার উচ্ছ্বাসের মতো আছড়ে পড়েই ঘুমের অন্ধকারে তলিয়ে যেতে চাইছে।
প্ল্যাটফর্মের বাহিরে বেরিয়ে এলো টলতে টলতে। যাত্রী বিশেষ নেই। রাস্তার ওপারে যেখানে টিনের শেডের নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে ট্যাক্সির জন্যে অপেক্ষা করতে হয়, সে পর্যন্ত যেতে হলো না। আধো ঘুমের মধ্যেই সন্তোষ দেখল উজ্জ্বল হলুদ রঙের একটা আলোর ফলক ধীরে ধীরে এগিয়ে আসছে। ট্যাক্সি, এই ট্যাক্সি! কোথায় যাবেন? খিদিরপুর। অত দূরে? শরীরে আর বইছে না, এখানেই শুয়ে পড়তে ইচ্ছে করছে। জড়ানো গলায় সন্তোষ বললে, 1 টাকা বেশি দেব না হয়? বেশি চাই না, মিটারেই দেবেন, উঠুন। ধন্যবাদ। দরজাটা ট্যাক্সিওয়ালাই খুলে দিয়েছিল। কোনো মতে উঠে ঝুপ করে বসে পড়ল সন্তোষ। তারপর স্টেশনের কয়েকটা আলো 2-1 মিনিট ছায়াবাজির মতো নাচল চোখের সামনে। হাওড়ার ব্রিজ যেন রূপকথার দৈত্যের মতো দুধারে পা ফেলে দাঁড়ালো। গঙ্গার থেকে এক ঝলক হাওয়া এসে মুখে পড়ল। তারপর সন্তোষের ঘুমটা আচমকা ভেঙে গেল। সহজে ভাঙত না। ট্যাক্সির দুধারের জানলা দিয়ে হাওয়া আসছে। কালকে রাতে কোথাও এক ফোঁটা বাতাস ছিল না। নারকেল গাছগুলোর একটা পাতা পর্যন্ত কাঁপছিল না। ক্লান্তির সঙ্গে অসম্ভব গরমে বসে যেন দম আটকে আসছিল। কিন্তু এই রাতে হাওয়ায় সন্তোষের ঘুম ভাঙল। অসহ্য অতিরিক্ত হাওয়া, যে হাওয়ায় কান ভোঁ ভোঁ করে, যে হাওয়ায় মুখের উপর আঘাতের মতো এসে লাগে, যে হাওয়ায় দম বন্ধ হয়ে যেতে চায়। সন্তোষ জেগে উঠেছিল। একটা শারীরিক কষ্টের মধ্যে ঘুম ভেঙে গিয়েছিল তার। তারপর তার চোখের দৃষ্টি পড়ল সামনে, স্পিডোমিটারের গোলাকার উজ্জ্বলতার দিকে। কাঁটাটা 50-এর ঘর ছাড়িয়ে গেছে। তীরের মতো ছুটছে ট্যাক্সি। এ কি কাণ্ড! স্টিয়ারিংয়ে হাত রেখে পাথরের মূর্তির মতো বসে আছে ট্যাক্সিওয়ালা। শুধু বাতাসে তার চুলগুলোর ঝড় উঠছে। হাওয়ার স্রোতে সন্তোষের কথাটা ভেসে গেল। সে শুনতে পেল না। আতঙ্কে রক্ত জমে গেল সন্তোষের। হাওড়া থেকে খিদিরপুর অনেক দূরে, সে কথা ঠিক। তবু রাত্রির ফাঁকা রাস্তায় কতটা সময় লাগতে পারে? 25-30 মিনিট। সন্তোষ দেখল রাত 12:15 বেজে গেছে, কিন্তু খিদিরপুরের কোনো চিহ্ন নেই। শুধু খিদিরপুর কেন, কলকাতাই নিশ্চিহ্ন হয়ে গেছে দুপাশ থেকে। একটি আলো নেই কোথাও। পশ্চিমে অনেক দূর পর্যন্ত তারাভরা আকাশের কোণায় লাল টকটকে ভাঙা চাঁদ। দুধারে কালো মাঠ আর ঝাপসা গাছপালা থেকে হু হু করে দুঃসহ বাতাস। আর স্পিডোমিটারের কাঁটা ক্রমে 60-এর ঘরে। গুন্ডা, খুন, রাহাজানি। ভাঙা গলায় চেঁচিয়ে উঠল সন্তোষ, ও মশাই ট্যাক্সিওয়ালা, কি করছেন আপনি? ট্যাক্সিওয়ালা মুখ ফেরালো। হাওড়া স্টেশনে ঘুমের ঘোরে যাকে লক্ষ্য করেনি। ড্যাশবোর্ডের আলোয় আরও অস্পষ্ট, আরও আবছা দেখল তার মুখ। শুধু বোঝা গেল সেও ছেলে মানুষ, বয়স তার 30-এর বেশি নয়। মৃদু হেসে ট্যাক্সিওয়ালা বললে, খুব ঘুমিয়ে পড়েছিলেন, জেগেছেন? জেগেছি বই কি, কিন্তু এ কোথায় চলেছেন আপনি? এ তো খিদিরপুর নয়। না, খিদিরপুর নয়, ডায়মন্ড হারবারের রাস্তা। ডায়মন্ড হারবার কেন? এমনি। ট্যাক্সিওয়ালা মৃদু হাসল। এমনি? বুঝতে আর বাকি রইল না কিছু। বিকৃত গলায় সন্তোষ চেঁচিয়ে উঠল, থামান, গাড়ি থামান, নইলে পুলিশ ডাকবো। এখানে গাড়ি থামালে কোথায় যাবেন আপনি? দুপাশে ফাঁকা মাঠ। আর পুলিশ? পুলিশ এর ত্রিসীমানায় কোথাও নেই। সন্তোষ আর্তনাদ করল, কি চাও? ঘড়ি, টাকা, আংটি, বোতাম? দিচ্ছি সব। বোতাম নেই, 10টা মাত্র টাকা আছে সঙ্গে, তাই নিয়েই ছেড়ে দাও আমাকে, খুন করো না। কি পাগলামি করছেন? কে চায় আপনার ঘড়ি, আংটি? কে আসছে আপনাকে খুন করতে? ট্যাক্সিওয়ালা হাসল, আপনি ভাববেন না, চুপ করে বসে থাকুন। চুপ করে বসে থাকবো? খিদিরপুরের নাম করে ঝড়ের বেগে গাড়ি ছোটাচ্ছেন ডায়মন্ড হারবারের দিকে, আমি চুপ করে থাকবো? বেশ, তাহলে যত খুশি চেঁচান। ও মশাই শুনুন, কথাটা শুনুন একবার। ট্যাক্সিওয়ালার জবাব এলো না। গাড়ি ছুটল। 60 পেরিয়ে 70-এর ঘরে পৌঁছল কাঁটা।
একটা ঘুমন্ত গ্রামগঞ্জের গোটা কয়েক ইলেকট্রিক আলো মুহূর্তের জন্যে সামনে ঘুরপাক খেল। তারপরে আবার রাত্রি আর ঝোড়ো হাওয়ার তুফান। ঝুঁকে পড়ে ট্যাক্সিওয়ালার কাঁধটা চেপে ধরলে কেমন হয়? একটি মাত্র তার অর্থ, অ্যাক্সিডেন্ট। গাড়িটা উল্টে পড়বে কোনো খানা খন্দে, গিয়ে ধাক্কা দেবে কোনো গাছের সঙ্গে। তারপর তার চেয়ে অপেক্ষা করা ভালো, যা হয় হোক, রাহাজানি ঘটুক, খুন করে ফেলুক, লোপাট করে যেখানে খুশি নিয়ে যাক। এই দুর্ভাবনার নরক যন্ত্রণার চাইতে একেবারে নিশ্চিন্ত হওয়া ভালো। সন্তোষ সিটে হেলান দিয়ে চোখ বুজল। সেই ঝোড়ো হাওয়া তার সর্বাঙ্গে এসে আছড়ে পড়তে লাগলো। জানালার কাচ তুলে দেবার মতো উদ্যমটুকুও যেন শরীরের কোথাও খুঁজে পেল না সে। বাতাসে দম আটকে আসতে চাইল, কানে অদ্ভুত যন্ত্রণা হতে লাগলো। ছেলেবেলায় বর্ষার কাঁসাই নদীতে একবার ডুবে যাওয়ার অনুভূতিকে নতুন করে আস্বাদন করতে করতে বাহিরের অন্ধকার এসে সন্তোষের চেতনাকে আত্মসাৎ করে নিলে। একসময় কে যেন ধাক্কা দিলে। সন্তোষ সেই ভয়ের স্মৃতি নিয়েই আর্তনাদ করে জেগে উঠল। কে কে? আমি ট্যাক্সিওয়ালা, খিদিরপুরে এসেছি। কোথায় যেতে হবে? সন্তোষের মনে হলো এখনও একটা স্বপ্নের পালা চলছে তার, কিন্তু স্বপ্ন নয়। নির্জন পথের উপর ঝকমক করছে ধারালো আলো। ট্রাম লাইনে ওয়েল্টিং করছে কয়েকটা মানুষ। ফুলকি উড়িয়ে ছুটছে নীল আগুনের পিচকিরি। চেনা মোড়। ওই তো নতুন সিগারেটের প্রকাণ্ড বোর্ড লাগানো পানের চেনা দোকানটা। অফিস যাওয়ার সময় যেখান থেকে রোজ সে পান কেনে। ট্যাক্সিওয়ালা বললে, কোন দিকে স্যার? ঘুম কি এখনো ভাঙেনি? তাহলে স্বপ্ন দেখছিল ঘুমিয়ে ঘুমিয়ে? তাই হবে। সন্তোষ লজ্জিত হলো। একটু এগিয়ে ডান দিকে। হ্যাঁ, ওই রাস্তা। বাড়ির সামনে ট্যাক্সি এসে থামল। ব্যাগটা নিয়ে নেমে পড়ল সন্তোষ। কত দিতে হবে? ট্যাক্সিওয়ালা মিটার দেখিয়ে দিলে। ফ্ল্যাগটা দাঁড়িয়ে আছে, ঘর ফাঁকা। সে কি? 30 বছরের নয়, 24-25 বছরের সুদর্শন ছেলেটি একটু হাসল। আপনাকে তো ভাড়া নিইনি স্যার, চড়িয়েছি, কিছু দিতে হবে না। মিনিট খানেক হাঁ করে রইল সন্তোষ। মনে হলো স্বপ্নের ঘোরটা এখনো তার কাটেনি। কি বলছেন? স্যার, সারাদিন তো পরের জন্যেই গাড়ি চালাই, এই রাতে নিজের জন্যে একটু চালিয়ে নিলুম। বাঁচতে তো হবে। আপনাকে বাড়ি পৌঁছে দিতে একটু দেরি হলো, কিছু মনে করবেন না। গর্জন উঠল ট্যাক্সির ইঞ্জিনে। লাল ব্যাকলাইট দুটো একটু পরেই বাঁক নিয়ে অদৃশ্য হলো। আর দরজার গোড়ায় সারি সারি ধারালো আলোর আশ্চর্য নির্জনতায় স্তব্ধ অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল সন্তোষ। শুধু দূর থেকে আসতে লাগলো ওয়েল্ডিংয়ের নীল আগুনের গর্জন। আর সন্তোষের মনে হতে লাগলো, পরের জন্যে পরিবেশনের ফাঁকে যদি একটা নিজের জন্য অবকাশ তারও থাকতো, তাহলে আজ এমন করে কেতকী হারিয়ে যেত না।